সাজের মায়া লেখিকা দূরে দিলশাদ দোয়া পর্ব ৬। বেলা ৩টে বাজে। ১০ ঘন্টার জার্নি করে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসেব মতে আর ৪-৪.৫ ঘন্টার রাস্তা। তবে ট্রেন থেমে থাকার মতিগতি দেখে মনে হচ্ছে না আগামী ৬-৭ ঘন্টাতেও পৌঁছতে পারবে। তিতিরের এখন দম বন্ধ হয়ে আসছে। এই কারণে ঘন ঘন বাড়িতে আসা হয় না তার। আসার সময় রাহাত ভাই একগাদা খাবার দিয়ে দিয়েছেন, যে কারণে খিদের কষ্ট তাকে মোটেই করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনে এতটুকু সময় পাড়ি দিয়েছে, সময় আর কাটতেই চাচ্ছে না। কেবিনের আরেকজন যাত্রী আগের স্টেশনে নেমেছেন। বর্তমানে সে একা একটা কামরায় বসে আছে। এটা আরও বড় বিরক্তির কারণ। বাড়ি থেকে ফোন আসতে ঘন্টায় ঘন্টায় কতদূর কী সমাচার জনে জনে জানাতে জানাতে কাজ শেষ তার। নয়ন ভাই বারবার বলছিলেন অন্য গাড়িতে নিতে আসবেন কি না। তিতির সোজাসাপটা নিষেধ করে দিয়েছে। বাড়ির আরও ৪ ঘন্টার রাস্তা, এখন জার্নি করে নিতে আসার কোনো মানেই হয় না। কেবিনের দরজায় কড়া নাড়লেও কেউ লক করে দিয়ে বসেছিল তিতির উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছে, ভুলক্রমে অন্য বগিতে ওঠায় কেবিন অবধি আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি হেসে আর বাকি জিনিসগুলো তাদের সিট থেকে ফাঁকা করে দেয়। ছেলে দুটো তাদের জিনিসপত্র উপরে তুলে আরাম করে এসে বসে সিটে। এবার মেয়েটাই তিতিরকে আগে প্রশ্ন করে, কোথা থেকে আসতো আপু, নামবে কোথায়? তিতির জায়গার নাম জানালো। মেয়েটার মুখে হাসি দেখা গেল, হাসি মুখে বলল, আরে আমরাও তো ওখানেই যাচ্ছি। কোন গ্রামে যাবে তুমি? শমশেরনগর। এবার আরও বিস্মিত হলো সামনের তিনজন। বলো কি, আমরাও? তিতির নিজেও হাসলো। অবাক হলো না, সে নিজেই তার এলাকার মানুষজনকে চেনে না। নুরি নিশি আপু যতটা সবার মধ্যে পরিচিত, সে তার উল্টো। বাসায় থাকলেও বের হওয়া হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না, তো খুব একটা চিনি না কাউকে। বাই দ্য ওয়ে, আমি অনিমা। হি ইজ মাই হাজব্যান্ড সাজিদ। আর ও আমাদের বন্ধু নিয়াজ। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তা তোমার বাবার নাম কি? এবার সাজিদের প্রশ্নে চোখ মুখ বিষাদে ঢেকে গেল তিতিরের। মাথা নিচু করে নিল, ধীর গলায় বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা মোহাম্মদ রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকে ওনাদের কাছে মানুষ হয়েছি। উনি আমার বাবার মতো মানুষ করেছেন। সামনে তিনজন মানুষ এবার হা হয়ে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে বলল, মাই গড, তুমি নিশির ফুফাতো বোন। বলেই থমকে গেল আর চোখে তাকালো পাশের দুজনের দিকে। অনিমার সাজি দুজনেই মিটিমিটি হাসতে আর চোখে। নিয়ার সাথে সাথে শুধরে নিল, আই মিন তোমাদের বাড়ির সবাইকে চিনি আমরা আর কি। আমরা তিনজনই তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতির মিষ্টি হাসলো, জি। বাই এনি চান্স তুমি বারবি নও তো? তিতির থতমত হয়ে গেল সাথে সাথে। এই নামে তাকে নিশি আর নুরি আর ছোট ভাই বোনেরা ডাকে। আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে মুখে শুনে এসেছে সে দেখতে বারবি ডলের মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে। সলজ্জ বলল, জি, কিন্তু আমার নাম বারবি না, আমার নাম তিতির। রেহেনুমা হালাল তিতির। বাসার কাজিনরা সবাই আদর করে বারবি ডাকে আর কি। অনিমা সিট বদল করে তিতিরকে জড়িয়ে ধরে বসলো। কাছে টেনে গাল আলতো হাত চেপে বলল, একদম মিথ্যে বলে না কিন্তু। আজ তো একটা বারবি ডল তুমি। তোমার কথা আমরা সবাই টুকটাক শুনেছি। আমি আর সাজিদ যদিও হালকা, কিন্তু ওই যে তোমার ওই ভাইয়া, সে অবশ্য একটু বেশি বোধহয় শুনেছে। ছেলে বন্ধুর আর মেয়ে বন্ধুর করা গল্পে পার্থক্য আছে কি না? শেষের কথাটা নিয়াজের দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা, অবুঝের মতোই তাকিয়ে রইল। অনিমা বুঝল তিতিরের মনের প্রশ্ন। মুখ এগিয়ে নিয়ে এলো তিতিরের কানের দিকে। গলা নামিয়ে বলল, বুঝলে না তো? বলছি, আমরা তিনজনই ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ি সম্পর্কে যতটুকু গল্প করে আর কি। সে কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাজিদ খুব হালকাই জানি, শুধু নাম আর কি। তবে হুম হুম। অনিমা আবার এক পলক তাকালো নিয়াজের দিকে। নিয়াজ চোখ পাকিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সাজিদ হেসেই যাচ্ছে। অনিমা নিয়াজের চোখ পাকানো গ্রাহ্য করলো না মোটেই। আবার ঘুরে বসলো তিতিরের দিকে, ফিসফিস করে বলার ভঙ্গি করলো, তবে কি বলো তো, মেয়ে মানুষ কিন্তু খুব গল্প করে। তুমি করো না তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিতির মাথা নাড়ায়। ওই তো আমাদের মধ্যে এগিয়ে আছে নিয়াজ, মানে তার কাছে যে গল্প করেছে সে মেয়ে আর কি। তাই সে একটু বেশিই জানে তোমাদের পরিবার সম্পর্কে। তিতির হতবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা আবার হাসলো, এবার শব্দ করেই, বুঝলো না তো? শোনো একটা সিক্রেট বলি, তোমার এই নিয়াজ ভাইয়া
খুব শীঘ্রই তোমাদের বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আপু নিশির প্রেমে দেওয়ানা উনি। নিয়ার চোখ মুখ কুঁচকে আসে। সে বোধহয় আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত বলবে না, কিন্তু বলে দেওয়ায় সে দারুণ অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে ফেলল। দারুণ অবাক হয়েছে সে। রানার দিকে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু। বিশ্বাস করেন, কত চেষ্টা করেছি খোঁজ করার, কিছুতেই পাইনি। আপু বলতো বড় হলে বলবে। দেখুন 20 বছর হয়ে গেল, তাও বলে বড় হলে বলবে। এবার আমি সারপ্রাইজ দিব আপুকে। তিতিরের উচ্ছ্বাসে নিয়াজ নিজেও হেসে ফেলল। তিনজনের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিতিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল একা একা। তার মধ্যে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে এটা স্পষ্ট বুঝতে পারছিল সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে কাজ করছে। পাশে রোশনি, রিশা, রাফি দৌড়াদৌড়ি করছে। এবারের প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় জায়গা তাদের বাগানটা। দারুণ গোছানো সুন্দর। ঈশানের বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, কিন্তু তার বন্ধুদের মধ্যে 3জন এখনো এসে পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পড়লে কাল পরশু দেখা করবে সবাই মিলে। তাছাড়া তার নিজেরও অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এইমাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলো দৌড়াদৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। চিন্তা করছে কিছু একটা। চিন্তা না ঠিক, হয়তো দ্বিধা বলা যায় বোধহয়। এর কারণ আছে বই কি। বাড়ি আসার পর থেকে রুষার পরিবর্তন তার নজর এড়ায়নি। এত বছরের পরিচয়ে এমনটা কখনো হয়নি। এমন নয় যে তার তাতে খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধহয় এখানেই। কেন এসে যাচ্ছে না? যাওয়া তো উচিত। যে মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে, হুট করে সেই মেয়ের এহেন পরিবর্তন। ইগনোর বলা চলে এতে, তো তার খারাপ লাগার কথা। বলা বাহুল্য, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ সে আগ্রহ না দিলেও রুষার সাথে বিগত 4-5 বছরে কথা হয়নি। রুষা কল দিয়ে গল্প জড়েনি এমন একদিনও হয়নি। তার তো মেয়েটার রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ার কথা। হুট করে সে অভ্যাসে বাধা আসলে তার অত্যন্ত কষ্ট পাওয়ার কথা। সে অন্তত এতদিন সেটাই ভেবে এসেছে। সেটা ভেবে বিয়েতে দ্বিমত করেনি। কিন্তু আশ্চর্য, সেরকম কিচ্ছু হচ্ছে না। অযাচিত মন যখন বলছে কিছু একটা ঠিক নেই, সে ভাবার চেষ্টা করছে রুষার কোনো সমস্যা হয়তো, কিন্তু সেই মনই আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজেরই, মেয়েটার নয়। কী সমস্যা? সে কি সত্যিই এক বিন্দু ভালোবাসতে পারেনি রুষাকে? এটা হলে সারা জীবন সম্ভব থাকা একসাথে? ঈশান গা এলিয়ে বসে চেয়ারে, চোখ বন্ধ করে ভাবতে থাকে রুষার সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন কোনো কিছু মনে আসছে না যেটা মনে আসার কারণে তার ভালো লাগছে বা মন ভালো হবে। অথচ এমন স্মৃতি কিন্তু গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টে জায়গা করতে পারেনি কেন তাহলে? মনে আছে এর আগে শুরু 2 বছরে অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছে। খোলামেলা বলতে গেলে ঈশানের গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে চেয়েছে। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টায় বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সেই ফিলিংসটা কখনোই আনতেই পারেনি, চায়ওনি হয়তোবা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে নারীর সান্নিধ্যে ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছে সেটা। এত কথা কেন মনে হচ্ছে তার? মানে নেই কোনো। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করল না। হেলিয়ে রাখলো পিছন দিকে, তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। আজও বোধহয় এত কিছুর হিসেব নিকেশ করার কথা মাথায় আসতো না। চাই কি চাই না সেটাও ভাবতে হতো না নতুন করে। যদি না রুষা এই দূরত্বটা না বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলায় আছে, থাকতেই পারে। দুদিন পর হয়তো আবার আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের মন স্পষ্ট জানান দিচ্ছে, এই মেয়ে সেই মেয়ে নয় যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের মাথাটা টনটন করছে, আর চিন্তা করতে ইচ্ছে করছে না। মেয়েটাকে বিয়ে না করলে নয়, বরং বিয়ে করলেই ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করেই জানে, তা সত্ত্বেও রুষা তাকে চাইবে। ভাইয়া। নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান, হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস, আসার পর থেকে তো তোর দেখাই পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে। নিচু হয়ে কোলাকুলি করলো দুজন, বসলো পাশের চেয়ারে। তেমন কিছু না ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়েছে, বুঝতেই পারছো, একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পেরেছিলাম সেটা। নয়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাই বোনগুলোর দিকে, গলা উঁচিয়ে ডাক দিল রাফিকে।
চ্যাম্প, এদিকে আয়। রাফি দৌড়ে এলো। বাড়িতে যে মাকে পাবি তাকেই বলবি 1 কাপ কফি পাঠাতে। ভাইয়া তুমি আরেক কাপ নেবে? ঈশান মাথা নাড়ে নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভেতর। নয়ন আবার ঘুরল ভাইয়ের দিকে। ভাইয়া তোমার গল্প বলো। ট্রাস্ট মি, খুব মিস করেছি। অল গুড, তবে মিস করেছিস কিভাবে বুঝবো? আমি না হয় এতটুকুনও ছুটি পাইনি। তুই তো অন্তত 2-1 বার যেতে পারতি আমার সাথে দেখা করতে। ভাইয়ের কপট রাগ বুঝলো নয়ন। এক হাতে নিজের কান ধরল, নিজেও অসহায় গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, কতবার যে প্ল্যান করেছি যাব নিশি নুরিদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোবারই বড় বাবা পারমিশন দিত না। যখন দিত তখন আমার সময় হতো না। মনির কাছে যেতে পারতাম না। 2 বার মাত্র গিয়েছিলাম। বুঝলাম, তা এখন প্ল্যান কি? মাস্টার তো কমপ্লিট প্রায়। চাকরি বাকরি করতে চাস নাকি বাড়ির বিজনেসে জয়েন করতে চাস? নয়ন মাথা চুলকায়, ধরা গলায় বলে, বুঝতে পারছি না ভাইয়া, বাড়ির সবাই চায় বিজনেসটাই সামলাই। আসলে তুমি চাকরির সিদ্ধান্ত নিলে বাবার একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি সত্যি বলতে তাই দ্বিধাদ্বন্দ্বে আছি হালকা। তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদানিং। বড় বাবা এটা নিয়ে দারুণ আপসেট। তুমি বিজনেসে আগ্রহী ছিলে না বলে অনেকটা মন খারাপ করেই বোধহয় বলেনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটাই ডাউন চলছে। এখন আমি যদি হাল ধরতে না চাই সমস্যায় হয়ে যাবে আর কি। আরও অনেক কথাই জানালো সে নয়নের থেকে। এসবের কিছুই তাকে জানানো হয়নি, তার কারণ অবশ্যই আছে। তার বাবার খুব ইচ্ছে ছিল সেই বিজনেসে হাল ধরবে, দায়িত্ব নেবে। সে তা নেয়নি, অনেকটা রাগারাগি করে বাড়ি ছেড়েছিল। কয় বছর বাড়ি না আসার কারণও অনেকটা এটাই। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার সত্যি কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়ি আছো, এই অবধি। এর বেশি বাবা তাকে জিজ্ঞেস করেননি। আর না তার চাকরি নিয়ে কিছু। সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নয়, বিধায় বাড়ির ব্যবসার হালচালও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসুল দেওয়ানের চোখ মুখে ঘোর চিন্তার ছাপ স্পষ্ট। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশানের নিজের খারাপ লাগছে পরিবারের কথা শুনে। বাবা চাচাদের যথেষ্ট বয়স হয়েছে। রাগারাগি করে বাড়ি ছেড়ে গেছিল। বাবা হয়তো তার জন্যই তাকে আর রাগাতে চায়নি, চাপ দিতে চায়নি। অথচ এই বয়সেও কত চাপ নিজেরা সামলাচ্ছে। ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় দেখলো, মাগরিবের সময় হয়ে এসেছে। ভাইয়া আমরা কিন্তু যাব, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনেই শব্দ পেয়ে পেছনে তাকালো। নিশি নুরি দ্রুত পায়ে এগিয়ে আসতে নয়নের দুপাশে বসলো দুজন। আহ্লাদি গলায় আবদার জুড়ল, বড় মা বলেছে তুমি আনতে যাচ্ছ বারবিকে, আমরা যাব তোমার সাথে। ওর সাথে কথা বলে আসলাম, এখন ওর আসতে ঘন্টা 4 লাগবে। এখন বাজে 7টা, ওর স্টেশনে পৌঁছতে 11টা, সাড়ে 11টা বা তো বাজবেই। আমরা একটা সারপ্রাইজ দেবই ওকে, অন্যরকম করে, প্লিজ। নয়ন ভাবনায় পড়ে গেল। মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে তার নিজেরও আছে, কিন্তু বাড়ি থেকে এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়ার ছেলে মানুষিতে পারমিশন বড় বাবা দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বোনদের নরম গলায় বোঝানোর স্বরে বলল, দেখ আমি নিজেও চাই, গত 2 বছর মেয়েটার জন্মদিনে থাকতে পারেনি, এবছর বড় করে সেলিব্রেট করতে চাই। কিন্তু অত রাতে আমি একা কীভাবে, মানে স্টেশনে এসব। ও নিজেও ক্লান্ত থাকবে। বলি কি, ও বাড়ি ফিরুক, বাড়িতে কিছু কর, বা কাল সারাদিন পড়ে আসে। দুবোন সজোরে মাথা নাড়ল। তাদের সিদ্ধান্তে অনড়। নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মানাতে পারবে না বুঝে গেছে। নিয়েও যেতে হবে এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকেই কাঠখড় পোড়াতে হবে বড় বাবাকে রাজি করার। ঈশান বুকে হাত গুজে দেখছে ভাই বোনগুলোর ছেলে মানুষই। তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশি বোধহয় খেয়াল করলো সেটা। ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড়মা বলল ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে, তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কোঁচকানো কপাল স্বাভাবিক করল, বলল, একবারও বলিনি যেতে পারবো না। তাছাড়া নয়ন একা তোদেরকে সামলাতে পারবে না। সব বিচ্ছুগুলোকে নিয়ে মাঝরাত্রিরেও পড়ে যাবে বিপদে। নিশিনুরি খুশিতে লাফিয়ে উঠল। এটাই চাইছিল তারা। ঈশান হালকা হাসলো বোন দুটোর খুশিতে। তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেক বড় হয়ে গেছে বোধহয়। শেষ কবে দেখেছিল মনে পড়ছে না। তবে শেষ দেখার দিন যে সে কোনো একটা কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষিয়ে একটা থাপ্পড় দিয়েছিল, সেটা হুট করে মনে পড়ে গেল। ফোলা ফোলা ধবধবে গালটা লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল। রক্ত জমে গেছিল গালে, জ্বরে কাইল হয়ে গিয়েছিল ব্যথায়। মোমের মতো শরীর ছিল কি না। এই অপরাধে বাবা তার গায়েও হাত তুলেছিল প্রথমবারের মতো।
ঈশান আবার হেলান দেয় চেয়ারে। মেয়েটার বয়স কত হবে আজকে? 20 হবে বোধ হয়। ভাবা যায় এরা যে হারে বারবি পুতুল পুতুল করছে মেয়েটাকে, এত বছর পর হুট করেই দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে।